যদি বাংলা নিয়ে একবারে সিটেট পাস করতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এই ভিডিওর মধ্যে আমি বাংলা কভার করব, বাংলা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশও কভার হবে। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ এডি নলেজ অ্যান্ড প্রিপারেশন জোন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি সিটেট এবং আসাম টেটের টপিক বাংলা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও বানিয়েছি। এই ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই এক চান্সে সিটেট পাস করতে পারবেন। তাহলে যদি এক চান্সে সিটেট বা আসাম টেট পাস করতে চান তাহলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখেন এবং ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। তো দেরি না করে আজকে আমি ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেইন অ্যান্ড স্টার্ট দ্য ভিডিও অ্যান্ড সি। কোয়েশ্চন নাম্বার 1, ভাষা কি বা ভাষা কাহাকে বলে? তো আমরা জানতে হবে প্রথমে ভাষা কাহাকে বলে বা ভাষা কি, একই প্রশ্ন। সো আমার একটা টেকনিক হচ্ছে আমি একটা প্রশ্ন বলবো আর সঙ্গে 4-5টা প্রশ্ন কভার করব। সো আমরা যদি ভালোভাবে ভাষার সংখ্যাটা জেনে নেই তাহলে ভাষা থেকে আমরা আরও 4-5টি প্রশ্নের আনসার পেয়ে যাব। সো এই প্রশ্নগুলো মনে রাখতে হবে, আমি লিখে দেই নাই বা কোনো সময় আমি লিখেও দিয়েছি। সো সাধারণভাবে ভাষা বলতে কি বোঝায়? মনের ভাব প্রকাশ করাকে। সাহিত্যিকভাবে যদি আমরা সংজ্ঞা বলি ভাষা কাহাকে বলে, তো বলবো মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলা হয়। তো এই যে আমি বললাম মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলা হয়, তো এখান থেকে একটি প্রশ্ন জাগতে পারে বা প্রশ্ন আসতে পারে পরীক্ষাতে, কিভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি? কেউ যদি বলে থাকেন কমেন্টের মাধ্যমে বলবেন কিভাবে আমরা মনের ভাব প্রকাশ করতে পারি। তো মনের ভাব বিভিন্নভাবে প্রকাশ করা যায়। 1 নম্বর হচ্ছে লিখিত আকারে, 2 নম্বর হচ্ছে অঙ্গিভঙ্গির মাধ্যমে, 3 নম্বর হচ্ছে মৌখিক আকারে। সো এই প্রশ্ন থেকে আমরা কি জানলাম, এতটুকু যে আলোচনা করলাম কি জানলাম? 3টি উপায়ে মনের ভাব প্রকাশ করা যায়: অঙ্গিভঙ্গির মাধ্যমে, মৌখিক আকারে যা মুখে বলি, আর লিখিত আকারে। সো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কিভাবে মনের ভাব প্রকাশ করা যায়। উত্তর হবে লিখিত ও মৌখিকভাবে এবং অঙ্গিভঙ্গির মাধ্যমে। সো আবার বলতে পারি যে ভাষা কত প্রকার, যেমন 2 নম্বর কোয়েশ্চনে দেওয়া আছে ভাষা কত প্রকার। ভাষা হচ্ছে 2 প্রকার। কি? একটি হচ্ছে মৌখিক ভাষা ও অন্যটি হচ্ছে লিখিত ভাষা। মুখে যা বলি তাকে মৌখিক ভাষা বলা হয়, আর আমরা খাতাপত্রে যে লিখিত আকারে বলি তাকে বলা হয় লিখিত ভাষা। এতটুকু যদি আমরা বলি তাহলে ইজিলি আমরা কভার করতে পারি যে 1 নম্বর হচ্ছে ভাষা কি। তো ভাষা হচ্ছে মনের ভাব মনের ভাব প্রকাশ করাকে ভাষা বলা হয়। আর 2 নম্বর হচ্ছে আমরা অঙ্গিভঙ্গির মাধ্যমে লিখিত আকারে ও মৌখিক আকারে মনের ভাব প্রকাশ করতে পারি। তো সেকেন্ড কোয়েশ্চন হচ্ছে ভাষা কত প্রকার। আগেই বলে দিয়েছি 1 নম্বর প্রশ্ন যখন বুঝাতে গিয়েছিলাম, ভাষা 2 প্রকার, মৌখিক ভাষা ও লিখিত ভাষা। নেক্সট কোয়েশ্চন হচ্ছে মাতৃভাষা বলতে কি বুঝো? মাতৃভাষা একদম সহজ ভাষা। সো এখানে মাতৃভাষার সংজ্ঞা কি হবে? যে ভাষায় আমরা কথাবার্তা বলি তাহাকে মাতৃভাষা বলা হয়, বা জন্মের পর থেকে একটি বাচ্চা যে পরিবেশে জন্মগ্রহণ করে এবং সেই পরিবেশের ভাষা গ্রহণ করতে শিখে তাকে বলা হয় মাতৃভাষা। সো এই মাতৃভাষা থেকে আমার একটি কোয়েশ্চেন মনের মধ্যে আসছে। আমি আগেই বলে দিয়েছি যে আমি একটি প্রশ্ন বলবো আরও সঙ্গে 3-4টি প্রশ্নের এক্সপ্লেনেশন করব এই প্রশ্ন থেকে। তো এখানে মাতৃভাষা বলতে বোঝায় কি, আর মাতৃভাষা বলতে কি বুঝো, আর মাতৃভাষা কিভাবে শেখা যায়, মাতৃভাষা কি শেখা যায় বা গ্রহণ করা যায়। সো এখানে 2টি পয়েন্ট বলছি, একটা হচ্ছে শিক্ষা আর গ্রহণ করা। অ্যাকচুয়ালি মাতৃভাষা শেখা যায় না, মাতৃভাষা গ্রহণ করতে হয়। সো ইংরেজিতে যাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমরা মাতৃভাষা ব্যতীত যা কিছু শিখি তা সব কিছু আমরা শিখি আর মাতৃভাষা আমরা গ্রহণ করি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইংরেজিতে বলে, আর বাংলাতে বলে ভাষা অধিগ্রহণ। সো পরীক্ষার প্রশ্ন আসতে পারে যে মাতৃভাষা শেখা হয় না অধিগ্রহণ করা হয়। মাতৃভাষা ইজ এ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অর ল্যাঙ্গুয়েজ লার্নিং। সো আনসার হবে মাতৃভাষা ইজ এ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। মিডিলে আমি ইংরেজিতে কেন বলবো? কেন এই যে ভাষা টপিকটা বাংলাটা পড়ে নিলে ইংরেজিটাও কভার হবে, আর ইংরেজিটা নিলে বাংলাটাও কভার হবে। সো আমার এই ভিডিওটিতে একটি প্লাস পয়েন্ট হচ্ছে আমি বাংলা এবং ইংলিশ 2টি ক্লাসই করাই, আর বাংলা ভাষা যখন ক্লাস করাবো তখন ইংরেজিও মেনশন করব এবং ইংরেজিতেও শেখা হবে, আর ইংরেজিতে যখন ক্লাস করাবো তখন বাংলাও মেনশন করবো, বাংলাও শেখা হবে। সো আমার ভিডিওর মধ্যে প্লাস পয়েন্ট হচ্ছে একটা কোয়েশ্চেন আলোচনা করব এবং সেই কোয়েশ্চেনের আলোচনা থেকে আরও 3-4টি কোয়েশ্চেন সঙ্গে এক্সপ্লেন করব। আর
বাংলা যখন বলবো সঙ্গে সঙ্গে ইংলিশেরও শেখা হবে। যেমন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ভাষা অধিগ্রহণ, এখানে এই কোয়েশ্চেনটি বাংলাতেও আসতে পারে, ইংরেজিতেও আসতে পারে। সো ইজি প্রসেসে মনে রাখতে হবে যে মাতৃভাষা শেখা হয় না, এটা অধিগ্রহণ করা হয় স্বাভাবিক পরিস্থিতিতে। কেমন? তো মাতৃভাষা ইজ এ পার্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। সো মাতৃভাষা আমরা অধিগ্রহণ করি। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? এই প্রশ্নের মধ্যে দেখুন ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য দিয়েছে, মাতৃভাষা দেয় নাই। কেননা মাতৃভাষা শিখতে হয় না, ও স্পন্টেনিয়াসলি স্বাভাবিকভাবে এসে যায়। তো এখানে বলছে ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? তো ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য আমরা কি বলবো? শিক্ষার্থীদের ভাব প্রকাশে দক্ষ করা এবং তাদের ভাষার 4টি দক্ষতা বিকাশ করা। মানে তার মনের ভাব প্রকাশে দক্ষ করে তোলা, মানে এক্সপার্ট করে তোলা। আর ভাষার যে 4টি দক্ষতা আছে সেই দক্ষতার বিকাশ করা। সো এই প্রশ্নের আনসার থেকে আমরা কয়টি প্রশ্ন পেলাম? ভাষার দক্ষতা কয়টি? তো আনসার হবে ভাষার দক্ষতা 4টি, মানে স্কিল 4টি। এগুলো কি কি? শোনা, বলা, পড়া, লেখা। ইংরেজিতে বলে 4 স্কিলস অফ ল্যাঙ্গুয়েজ: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। সো আমি আগেই বলে দিয়েছিলাম যে একটি প্রশ্ন বলবো আর সঙ্গে আরও 4-5টি কোয়েশ্চন ডিসকাস করব। যে কোয়েশ্চনগুলো ডিসকাস করব এগুলো ইচ্ছা করলে নোট করে নিতে পারেন। সো ভাষা শিক্ষার দক্ষতা কয়টি? 4টি। স্কিলস অফ এনি ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার 4টি দক্ষতা থাকে: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। শোনা, বলা, পড়া, লেখা। এই যে বললাম দক্ষতার মধ্যে একটি সিকুয়েন্স আছে। মানে প্রথমে কোনটি হবে? শিশু প্রথমে কোনটি শিখবে? প্রথমে শিশু শুনবে, মানে লিসেন করবে, শুনবে। যা শুনবে তা মুখে বলবে, তারপর পড়বে, তারপর লিখবে। তো এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ভাষা শিক্ষার দক্ষতার একদম লাস্ট দক্ষতাটা কি? লাস্ট স্কিলটা কি? হোয়াট উইল বি দ্য লাস্ট স্কিল অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং? আনসার হবে লেখা বা রাইটিং। সো লাস্ট দক্ষতাটা হচ্ছে লেখা। সো এখানে ভালোভাবে শিখতে হবে। তো এই যে কোয়েশ্চনের টপিকগুলো পড়ছি সেম, বাংলাতেও সেম, ইংরেজিতে সেম। আর যদি কোনো শিক্ষার্থী হিন্দি মিডিয়ামে থাকে তাও সেম। যে কোনো ভাষার 4টি দক্ষতা আছে। এই দক্ষতাগুলো কি কি? লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। সো আমাদের প্রশ্নের উত্তর কি দাঁড়ালো? ভাষা শিক্ষার প্রধান উদ্দেশ্য কি? শিক্ষার্থীদের ভাব প্রকাশে দক্ষ করে তোলা এবং তাদের ভাষার 4টি দক্ষতার বিকাশ করা। দক্ষতা তো থাকবেই, কিন্তু এর বিকাশ করা, ডেভেলপমেন্ট করা। সো এই যে বিকাশ করা, বিকাশ বলতে কি বুঝো? যা আমাদের আছে তা থেকে একটু উন্নত করা। নেক্সট কোয়েশ্চন হচ্ছে ধ্বনি কাকে বলে? ধ্বনি কথার অর্থ হচ্ছে শব্দ, সাউন্ড। শব্দ বললে আবার ভুল হবে, কেননা বাংলাতে শব্দ বলে আরেকটা জিনিস আছে, বাংলা গ্রামারে শব্দ বলে আরেকটা জিনিস আছে। তো ধ্বনির কাকে বলে? ধ্বনির অর্থ হচ্ছে সাউন্ড। আমরা যে শুনি, সাউন্ড যে শুনি, অক্ষর যে ও, আ, খ, খ, এইগুলো হচ্ছে ধ্বনির উদাহরণ। মানে শুনে মুখ দিয়ে বলি আর কান দিয়ে যা শুনি, এর রূপটি হচ্ছে ধ্বনি। তো যদি বলে ধ্বনির একটি এক্সাম্পল দাও, খ, খ, গ, গ, এইভাবে ধ্বনির এক্সাম্পল দেওয়া যেতে পারে। যদি লিখিত আকারের কথা বলে তখন এটা ধ্বনি হবে না, তখন হবে এটা অক্ষর। তো অক্ষর বলতে কি বুঝো? যেমন কলা, ক যুগ ও যুগ ল যুগ আ, কলা, এই হচ্ছে অক্ষর। আর এই যে আমরা শুনলাম, ক, শুনতে পেলাম, আমি মুখে বললাম, তোমরা মুখে কান দিয়ে শুনলে, এই যে ক যুগ ও যুগ ল যুগ আ, শোনাটা হচ্ছে ধ্বনি, বলাটা হচ্ছে ধ্বনি, আর লিখিত আকারে প্রকাশ করাটা হচ্ছে অক্ষর। তো ধ্বনি কাহাকে বলে? ধ্বনি হচ্ছে যে কোনো ভাষার সাউন্ড, শুনতে কীরকম বা মুখে বললে কীরকম শোনা যায়। লিসেনিং আর স্পিকিং। তো ধ্বনি দিয়ে কি স্কিল ডেভেলপ করা যায়? ধ্বনি দিয়ে লিসেনিং আর স্পিকিং স্কিল ডেভেলপ করা যায়। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে শব্দ কাহাকে বলে? ওই যে আগে ধ্বনি বুঝাতে গিয়ে বলেছিলাম শব্দ, এখন শব্দ আসছে।
তো শব্দ কাহাকে বলে? অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। কতগুলো ধ্বনি একত্রে মিলিত হয়ে যে অর্থ প্রকাশ করে সেই অর্থ প্রকাশ করা ধ্বনি সমষ্টিকে বলা হয় শব্দ। শুধুমাত্র কয়েকটি ধ্বনি বললে হবে না, কতগুলো ধ্বনির সমষ্টি হতে হবে, সঙ্গে তার অর্থ একটি থাকতে হবে। কতগুলো ধ্বনি মিছামিছি বলে ফেললাম আর কোনো অর্থ দাঁড়ালো না, তা শব্দ হবে না। তো শব্দ সংজ্ঞা কাহাকে বলে বা শব্দ কাহাকে বলে? কতগুলো ধ্বনি সমষ্টি যখন অর্থ প্রকাশ করবে, সুন্দর একটি অর্থ প্রকাশ করবে, তখন তাকে বলা হয় শব্দ। তো সাহিত্যের ভাষায় বললে কি হবে? অর্থবোধক ধ্বনি সমষ্টিকে শব্দ বলা হয়। নেক্সট কোয়েশ্চন হচ্ছে বাক্য কাহাকে বলে? ইংরেজিতে যাকে বলে সেন্টেন্স। বাক্যের অর্থ হচ্ছে এক বা একাধিক শব্দের দ্বারা গঠিত সম্পূর্ণ ভাব প্রকাশকারী লাইনকে বাক্য বলা হয়। ইংরেজিতে এ গ্রুপ অফ সেন্টেন্স হুইচ মেক্স এ কমপ্লিট সেন্স ইজ কল্ড সেন্টেন্স। এটি ইংরেজিতেও থাকতে পারে। সেন্টেন্স কাহাকে বলে? কতগুলো শব্দ একত্রে মিলিত হয়ে যখন একটি অর্থ প্রকাশ করবে তখন তাকে সেন্টেন্স বলবে। নেক্সট কোয়েশ্চন হলো উপসর্গ বলতে কি বুঝো? উপসর্গ হলো বাংলা ভাষার খুবই একটি গুরুত্বপূর্ণ পার্ট। উপসর্গ না হলে যেন বাংলা ভাষা কোথায় যেন অচল। তাহলে উপসর্গের অর্থটা জেনে নেই। উপশব্দের অর্থ হলো এটি শব্দের আগে বসে অর্থের রূপ পরিবর্তন করে। যেমন দেশ শব্দটির আগে যদি আমরা উপ লাগিয়ে দিই তাহলে উপদেশ, মানে পরামর্শ, সম্পূর্ণ অর্থই যেন বদলে দিল। তো যে শব্দ অন্য কোনো শব্দের আগে বসে তার রূপ পরিবর্তন করে বা অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপদেশ। যেমন উপদেশ, সুচরিত্র, এইগুলি হচ্ছে বাংলা ভাষার উপসর্গের উদাহরণ। আরো অনেক উদাহরণ আছে, যেমন উপকার, অপকার, কারের আগে উপযোগ হলে উপকার, গতি, গতির আগে দূর যুগ হলে দুর্গতি, প্রতিস্থাপন, স্থাপনের আগে প্রতিযোগ করে প্রতিস্থাপন, চরিত্র, চরিত্রের আগে সুযোগ করে সুচরিত্র, চরিত্রের আগে কুযোগ করে কুচরিত্র, এইগুলি হচ্ছে উপসর্গ। তো সহজে মনে রাখার টেকনিক হলো যে শব্দ অন্য কোনো শব্দের আগে বসে তার রূপ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। প্রত্যয় বলতে কি বুঝো? নেক্সট কোয়েশ্চন। প্রত্যয় হলো উপসর্গের পুরোপুরি উল্টো। উপসর্গ কি বলেছিলাম? শব্দের আগে বেশি রূপ পরিবর্তন করে। আর প্রত্যয় কি? প্রত্যয় হচ্ছে শব্দের পরে বেশি রূপ পরিবর্তন করে। যেমন এজ ফর এক্সাম্পল দয়া, দয়ার সঙ্গে যদি লু লাগিয়ে দিই তখন হয়ে যাবে দয়ালু। তো দয়ার সঙ্গে লু যুক্ত হয়েছে দয়ালু। যেমন আরেকটি যদি এক্সাম্পল বলি, ছেলেটি, প্রথমে শব্দটি ছিল ছেলে, তারপরে টি লাগিয়ে দিলে হয়ে গেল ছেলেটি। তো ছেলেটি যখন বলবো তখন নির্দিষ্ট হয়ে যাব, নির্দিষ্ট যে কোনো এক ছেলে। তো প্রত্যয় কি হলো? যে অংশ শব্দের পরে বসে অর্থ ও রূপ পরিবর্তন করে তাকে প্রত্যয় বলে। তো সোজা কথায় মনে রাখার অংশ প্রত্যয় আর উপসর্গ। উপসর্গ হলো শব্দের আগে বসে রূপ পরিবর্তন করে, আর প্রত্যয় হলো শব্দের পরে বসে রূপ পরিবর্তন করে। উপসর্গের এক্সাম্পল হলো যেমন সুচরিত্র, চরিত্র, সুযোগ চরিত্র, সুচরিত্র। আর প্রত্যয়ের উদাহরণ হলো দয়ালু, দয়া যুগ লু, দয়ালু। তো দয়ার পরে লু শব্দটি যুগ হয়েছে ছেলে, ছেলের পরে টি শব্দটি যুগ হয়েছে। এরকম অনেক এক্সাম্পল পাবে তোমরা। সো দিস ইজ দ্য কারেক্ট ওয়ে টু মেমোরাইজ হোয়াট ইজ উপসর্গ অ্যান্ড প্রত্যয়। ভাষা শিক্ষা কেমন হওয়া উচিত? দিস ইজ এ কমন সেন্স কোয়েশ্চন। ভাষা শিক্ষা কেমন হওয়া উচিত? অবভিয়াসলি আনন্দদায়ক, শিশুকেন্দ্রিক ও ব্যবহারিক হওয়া উচিত। যদি ভাষা শিক্ষার সময় খুব বেশি রেস্ট্রিকশন, পানিশমেন্টের ব্যবস্থা করা হয় তখন তো ভাষা শিক্ষা হবে না, কোনো কিছুই হবে না। পানিশমেন্ট দিয়ে কোনো কিছু শেখা হয় না, আনন্দের মাধ্যমে সব কিছু শেখা যায়। তো ভাষা শিক্ষা হতে হবে আনন্দদায়ক, শিশুকেন্দ্রিক ও ব্যবহারিক। আবার আনন্দদায়ক আর শিশুকেন্দ্রিক হলে হবে না, যেটা ব্যবহার করা যায়, কোনো কিছু অব্যবহারিক হলে হবে না। তো ভাষা শিক্ষা কেমন হবে? ব্যবহারিক, শিশুকেন্দ্রিক ও আনন্দদায়ক। কোয়েশ্চন নাম্বার 11, ভাষার 4টি মৌলিক দক্ষতা কী কী? আমি অলরেডি আগে বলে দিয়েছি যে কোনো ভাষার 4টি মৌলিক দক্ষতা আছে। সেইগুলো কী কী? ইংরেজিতে বললে হয় লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আর বাংলায় হচ্ছে শ্রবণ, কথন, পঠন, লিখন। এই হচ্ছে বাংলা ভাষার 4টি মৌলিক দক্ষতা বা যে কোনো ভাষার
চারটি মৌলিক দক্ষতা। তো এই চারটি দক্ষতার মধ্যে কোন দক্ষতাটি আগে আসে? শ্রবণ বা লিসেনিং, তারপর আসে কথা বলা বা স্পিকিং, তারপর আসে রিডিং বা পঠন, তারপর আসে লিখন। সর্বশেষ যে দক্ষতাটা আসে সেটি হচ্ছে লিখন বা রাইটিং, এবং সর্বপ্রথম যে দক্ষতাটা সেটা হচ্ছে শ্রবণ বা লিসেনিং। সো এইটি মেমোরাইজ করতে হবে। নেক্সট কোয়েশ্চন, শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য কোন পদ্ধতি সহায়ক? শব্দভাণ্ডার কথাটির অর্থ হচ্ছে ভোকাবুলারি। তো ইংরেজিতে যাকে বলে ভোকাবুলারি। তো শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য অবশ্যই দিস ইজ অলসো সাইকোলজিক্যাল অ্যান্ড কমন সেন্স কোয়েশ্চন। সেটি হচ্ছে পাঠাভ্যাস ও পাঠ্য বইয়ের বাইরে পড়াশোনা। পাঠ্য বইও পড়তে হবে এবং পাঠ্য বইয়ের বাইরেও পড়াশোনা করতে হবে। তো সেইটি হচ্ছে গিয়ে শব্দভাণ্ডার বৃদ্ধির জন্য সবচেয়ে বেস্ট টেকনিক বা ইয়ে। নেক্সট কোয়েশ্চন হচ্ছে বানান শিক্ষা কোন ধরনের ভাষা দক্ষতার অন্তর্ভুক্ত? আমি আগে যে বলেছিলাম যে কোনো ভাষায় চারটি দক্ষতা আছে, লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। সো একটি বাচ্চা সে খুব ভালো লিখতে পারে, তো সেটি কি দক্ষতার মধ্যে আসবে? বানান শিক্ষার মধ্যে আসবে। বা একটি বাচ্চা বা একটি শিশু খুব ভালো এক্সপার্ট, বানান লিখতে পারে, বানানে তার কোনো দিনও ভুল হয় না বা খুব অল্প সংখ্যক ভুল হয়, তো সেটি কোন দক্ষতার মধ্যে আসবে? রাইটিং। ইংরেজিতে বলবে রাইটিং এবং বাংলাতে বলবে লিখা। একটি বাচ্চা খুব ভালো রিডিং করে যেতে পারে স্পন্টেনিয়াসলি, তো সেটি কোন দক্ষতার মধ্যে আসবে? তো সেটি আসবে পঠন। আমি আগেই বলে দিয়েছিলাম যে একটি প্রশ্ন বলবো, 4-5টি প্রশ্ন কভার করব। সো একটি বাচ্চা সাপোজ মনে করেন সে খুব ভালো লিখতে পারে, শ্রুতলিপি লিখতে পারে। টিচার ডিকটেট, শ্রুতলিপি মানে কি? টিচার ডিকটেট করলেন আর সে আনসার লিখবে। তো তার এই থেকে কি বোঝা যায়? দুইটি দক্ষতা সে খুব এক্সপার্ট। 1 নম্বর শ্রবণ লিসেনিং, এন্ড 2 নম্বর লিখন। তো আমাদের যে কোয়েশ্চন ছিল বানান শিক্ষা কোন ধরনের ভাষার দক্ষতার অন্তর্ভুক্ত, তো সেটি হচ্ছে লেখা বা রাইটিং। নেক্সট পরবর্তী কোয়েশ্চন গ্রামার সেকশন থেকে, বাংলা ভাষায় কত প্রকার কারক আছে? কারক, কারক বলতে বিশাল এক জিনিস। সো কারক কত প্রকার? বাংলা ভাষায় 7 প্রকার কারক আছে। এই কারকটির নাম কি? কর্তা কারক, কর্মকারক, করণ কারক, সম্পাদন কারক, অধিকরণ কারক, সম্প্রদান কারক, উপাদান কারক। কারক বিষয়ে আমি একটি সেপারেট ভিডিও বানিয়ে দেব যদি ডিমান্ড থাকে। তো কারক বিষয়ে এই সম্পর্কে যা বললাম এতটুকুই থাকুক আজকের ভিডিওটিতে। কারক সম্বন্ধে সেপারেট একটি ভিডিও লাগবে যদি তোমরা মনে করো, নাইলে এতটুকুই যথেষ্ট। তো শুধুমাত্র আজকের এই ভিডিওটিতে কি শিখবে? কারক 7 প্রকার এবং ওদের নাম শিখে নিবে, এবং কারক সম্বন্ধে একটি সেপারেট ভিডিও বানাতে হবে। কারক সম্বন্ধে বলতে গেলে বলার অনেক আছে, তো অন্যদিন একটি ভিডিও বানিয়ে দিয়ে দেব। নেক্সট কোয়েশ্চন হচ্ছে শ্রেণীকক্ষে অডিও ভিজুয়াল উপকরণের উপকারিতা কি? তো প্রথমে আমাদের অর্থ বুঝতে হবে অডিও ভিজুয়াল মানে কি। অডিও কথার অর্থ হচ্ছে শোনা, আর ভিজুয়াল কথার অর্থ হচ্ছে দেখা। শ্রেণীকক্ষে যদি আমরা অডিও ভিজুয়াল ব্যবহার করি, সাপোজ একটি টিভি প্রোগ্রাম বা কোনো ভিডিও যদি আমরা দেখাই, তাহলে এর কি উপকারিতা হতে পারে? তো অডিও ভিজুয়ালের উপকারিতা হচ্ছে এটি ভাষা শেখার প্রতি আগ্রহ তৈরি করে এবং শেখাকে আকর্ষণীয় করে তোলে। যদি আমরা ক্লাসের মধ্যে অডিও ভিজুয়াল ব্যবহার করি তো ছাত্রছাত্রীরা ভাষা শিখতে আগ্রহী হবে এবং যে আমরা টিচিং লার্নিং প্রসেস যেটা আছে এটা খুবই উপযোগী হবে। তো কারেক্ট আনসার হবে এটি ভাষা শেখার প্রতি আগ্রহ এবং আকর্ষণীয় করে তোলে। নেক্সট হচ্ছে দ্বিতীয় ভাষা শেখার জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর? তো দ্বিতীয় ভাষা মানে কি? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাতৃভাষা, আর দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে মাতৃভাষা বাদ দিয়ে যে আমরা ভাষা শিখি তা হচ্ছে দ্বিতীয় ভাষা। তো আমি আগেই বলেছিলাম যে মাতৃভাষা শেখা হয় না, গ্রহণ করা হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং, দ্বিতীয় ভাষা শেখা হয়। তো দ্বিতীয় ভাষা শেখার ক্ষেত্রে কোন পদ্ধতিটা সবচেয়ে ভালো হবে? তো আনসার হবে কমিউনিকেটিভ মেথড বা অর্থব্যঞ্জক পদ্ধতি। তো কমিউনিকেটিভ মেথড কথাটির অর্থ কি? কমিউনিকেটিভ মেথড কথাটির অর্থ হচ্ছে এখানে গ্রামারের এত ধরাবাঁধা নিয়ম থাকবে না, ছাত্রছাত্রীরা নিজের ভাষায় খোলা মনে কথোপকথন করবে, এবং এই পদ্ধতিতে
লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এরও উন্নতি হবে, অনেক উন্নতি হবে। তো কমিউনিকেটিভ মেথডের অর্থ হচ্ছে ছাত্রছাত্রীরা আপন মনে, নিজ মনে তারা কথাবার্তা বলবে, তাদের আইডিয়া এক্সপ্রেস করবে। এখানে গ্রামারের কোনো ভূমিকা অত বেশি থাকবে না, থাকবে কিন্তু অত বেশি থাকবে না। তারপর টিচারের ভূমিকা থাকবে একজন ফ্যাসিলিটেটর, নট লাইক এ লেকচারার। শিক্ষক শুধু গাইড করবেন। আর টিচিং লার্নিং প্রসেসটা হবে চাইল্ড সেন্ট্রিক, স্টুডেন্ট সেন্ট্রিক, নট টিচার সেন্ট্রিক। টিচার উইল বি দ্য গাইড, গার্জিয়ান অ্যান্ড ফিলোসফার, বাট নট দ্য ডিক্টেটর অর লেকচারার। সো এখানে স্টুডেন্ট কি হবে, ফ্রি থাকবে, তাদের নিজস্ব মতামত ব্যক্ত করবে। তো এই পদ্ধতিতে শিখলে দ্বিতীয় ভাষা শেখাটা খুব কার্যকর হবে। তো কোয়েশ্চন যে ছিল দ্বিতীয় ভাষা শেখার জন্য কোন পদ্ধতি সবচেয়ে কার্যকর, কারেক্ট আনসার হবে কমিউনিকেটিভ মেথড। কমিউনিকেটিভ মেথড বুঝলেই অ্যান্সারটি করা যায়। পরবর্তী কোয়েশ্চন, ভাষা শিক্ষায় শিশুরা ভুল করলে শিক্ষক কি করবেন? তো এটি একটি কমন সেন্সের কোয়েশ্চন। সিটেট পরীক্ষায় বা আসাম টেট পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চন প্রত্যেক বছরই আসে। সো আনসার কি হবে, ভুলকে শিক্ষার অংশ হিসাবে মেনে নিতে হবে এবং সহানুভূতির সাথে সংশোধন করবেন। তো যদি ধরে নেন আপনি একজন টিচার এবং কোনো ছাত্র যদি শ্রেণীকক্ষে ভুল করে, তখন কি করবে? তখন সবারই মেনে নিতে হবে যে ভুল শিক্ষার একটি অংশ। তো সেই ভুলকে শিক্ষার অংশ হিসাবে মেনে নেবেন এবং শিক্ষক সহানুভূতির সাথে, ধৈর্যের সাথে তা সংশোধন করে দেবেন। নেক্সট কোয়েশ্চন, বাংলা ব্যাকরণে কতগুলি অংশ রয়েছে? বাংলা ব্যাকরণ কথার অর্থ হচ্ছে বাংলা গ্রামার। গ্রামারের কতগুলো অংশ রয়েছে? সেইগুলো হচ্ছে 5টি: রচনাবিধি, শব্দবিদ্যা, বাক্যবিধি, ধ্বনিবিজ্ঞান, অলঙ্কার। সো রচনাবিধি কি? রচনাবিধিতে এসএ টাইপ কোয়েশ্চন থেকে রচনা লেখা শেখানো হয়। শব্দবিদ্যা ভোকাবুলারি ধরে নিতে পারো, ধ্বনির অংশ বলে নিতে পারো। বাক্যবিধি, বাক্য রচনা, বাক্য জ্ঞান। ধ্বনি বিজ্ঞান মানে ধ্বনি সম্বন্ধে আলোচনা, এবং অলঙ্কার, ছন্দ, অলঙ্কার। তো এইগুলি হচ্ছে বাংলা ব্যাকরণের অংশ। পরবর্তীতে বাংলা ভাষায় ক্রিয়া কাকে বলে? কোয়েশ্চন নাম্বার 19। ক্রিয়া মানে কি? ইংরেজিতে যাকে ভার্ব বলা হয়, ভার্ব। তো আমি আগেই বলেছিলাম যে আমি একটি কোয়েশ্চন বলবো এবং 2-3টি টপিক আলোচনা করব এবং 2টি সাবজেক্ট আলোচনা করবো, ইংলিশ এবং বাংলা। তো এখানে ক্রিয়া বলতে কি বোঝানো হয়েছে? ক্রিয়া বলতে কোনো কাজ করাকে বোঝায়। বা ইংরেজিতে টেন্সের মধ্যে আছে, বাংলায় কালের মধ্যে আছে ক্রিয়া, আর ইংরেজিতে আছে টেন্সের মধ্যে ভার্ব। ভার্ব কথার অর্থ কি? ভার্ব কথার অর্থ হচ্ছে কোনো কাজ করা। তো বাংলায় ক্রিয়ার অর্থ হচ্ছে কোনো কাজ করা। সো যে শব্দের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়া বলা হয়। ইংরেজিতে দ্য ওয়ার্ড হুইচ ডিনোটস অ্যান অ্যাকশন অর ওয়ার্ক, ইট ইজ কল্ড ভার্ব। তো বাংলা ভাষায় তাকে ক্রিয়া বলা হয়। পরবর্তীতে যদি একটা উদাহরণ দেই, সে বইটি পড়ছে। এখানে পড়ছে কোন কালের ক্রিয়া বা এটা কোন টেন্স? এটা বর্তমান কাল বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এইটি হচ্ছে আমাদের সিটেট সম্বন্ধীয় আলোচনা। এবং পরবর্তীতে আরও ভিডিও পেতে আমার পেজটি লাইক এবং শেয়ার করবেন এবং অনেক নতুন নতুন তথ্য শিখতে পারবেন। সঙ্গে আরেকটি কথা বলে দিই, আমার ভিডিও যদি রোজ ফলো করেন তাহলে সিটেট একবারেই পাস করে নিতে পারবেন।